হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। টার্গেট টেট 2024 পরিবেশবিদ্যা থেকে অধ্যায় ভিত্তিক যে আলোচনা আমরা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব শক্তি সম্পদ নিয়ে। মূলত শক্তি সম্পদের মধ্যে দুটো বিষয় আসবে, একটা চিরাচরিত শক্তি এবং একটা অচিরাচরিত শক্তি। তো আজকে আমরা আলোচনা করব মূলত চিরাচরিত শক্তি সম্পদ নিয়ে। এবং তোমাদের জানিয়ে দিই, যে সমস্ত টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে সেই সমস্ত টপিকগুলো কিন্তু বিস্তারিত প্রথমে আমরা আলোচনা করে তারপরে সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। কারণ গত বছরে যে রকম প্রশ্নপত্র ছিল তাতে কিন্তু বিস্তারিত না জানলে তোমরা কিন্তু শুধু এমসিকিউ বেসড করলে চলবে না। সো আমরা বিস্তারিত জানবো আজকের এই ক্লাসে চিরাচরিত সম্পর্কে। তো দেখো, প্রথমে আমরা জানবো যে শক্তি সম্পদ কত প্রকারের রয়েছে, টাইপস অফ পাওয়ার রিসোর্স। তো দেখো, শক্তি সম্পদ সাধারণত দু ধরনের হয়। আমরা জানি সেটা উৎস হিসাবে আমরা যে ব্যবহার করছি জড় পদার্থগুলো, তাদের উপর ভিত্তি করে, তাদের ব্যবহারের তারতম্যের উপরে ভিত্তি করে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি প্রচলিত বা চিরাচরিত শক্তি সম্পদ, আর দ্বিতীয়ত হচ্ছে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ। তো প্রথমে আমরা জানবো প্রচলিত বা চিরাচরিত শক্তি সম্পদ সম্পর্কে। কাদের বলবো আমরা প্রচলিত বা চিরাচরিত শক্তি সম্পদ? দেখো, খুবই সহজ, তোমরা প্রত্যেকে জানো। জাস্ট আমি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে তোমাদের সামনে তুলে ধরবো, তার আগে একটু বেসিক জিনিসটা জেনে নিই। প্রচলিত বা চিরাচরিত শক্তি সম্পদ কোনগুলো? যে সমস্ত শক্তি সম্পদগুলো আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি এবং দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি, সেই সম্পদগুলোই হচ্ছে প্রচলিত। যেমন কি তাপ বিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। এই মোটামুটি 3 রকমের সাধারণত হয়ে থাকে। এবং অপ্রচলিত কাদেরকে বলবো? যে সমস্ত শক্তিগুলোকে আমরা দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি, এমন নয় নতুন নতুন করে বা অল্প সময় আমরা ব্যবহার করে থাকছি, বা খুব একটা বেশি প্রচলিত নয় যেগুলো, সেগুলোকে আমরা বলবো সাধারণত অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ। উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে: বায়ু শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি, জৈব গ্যাস বা এবং জোয়ার ভাটা শক্তি। তো এই শক্তির উৎসগুলো কিন্তু আমাদের সাধারণত খুব একটা ব্যবহৃত হয় না বা কম ব্যবহার আমরা করি, জন্য এদেরকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ বলা হয়। কিন্তু এই অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শক্তি সম্পদ। প্রচলিত শক্তির ব্যবহারে সুবিধে কি পাওয়া যায়? প্রচলিত শক্তি সম্পর্কে আমরা বিস্তারিত আগে জানবো। প্রচলিত শক্তি ব্যবহারে বেশ কিছু সুবিধে যেমন রয়েছে, প্রত্যেকটা বিষয়েরই মনে রাখবে, যেমন সুবিধে, যেমন মেরিটস থাকে, তার অবশ্যই ডিমেরিটসও থাকে। আমরা সেই বিষয়টার বেশি গুরুত্ব দেব, যে বিষয়টার যত বেশি মেরিটস থাকবে সেটা আমাদের জন্য ততটা সুবিধাজনক। তো এখানে মেরিটস কি কি আছে, সুবিধে কি কি আছে? দীর্ঘকাল ধরে ব্যবহৃত হওয়ার ফলে চিরাচরিত শক্তির উৎস ব্যবহারের উপযোগী, প্রযুক্তি সহজলভ্য। মানে এই ব্যাপারটা কি হচ্ছে, বিভিন্ন যে শক্তিগুলো রয়েছে প্রচলিত শক্তি, তা দীর্ঘদিন থেকে আমরা ব্যবহার করে আসছি, যার ফলে এটা আমাদের জন্য অনেকটা সহজলভ্য হয়ে উঠেছে। কোনো দেশে চিরাচরিত শক্তির উৎস না থাকলেও অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমদানি রপ্তানির সুবিধাটা থাকছে। কোনো দেশ আমদানি করছে যাদের দেশে নেই, আবার যাদের দেশে অফুরন্ত বলা ঠিক হবে না এক্ষেত্রে, যাদের দেশে এটা অনেক বেশি পরিমাণে রয়েছে, তারা অন্যান্য দেশে কি করছে, রপ্তানি করছে, করে একটা বাণিজ্য তৈরি করছে। নেক্সট দেখো, বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়। ইন দিস কেস প্রচলিত শক্তির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। এবার আসি, যেহেতু সুবিধে আমরা জানলাম, তাহলে সাথে সাথে অসুবিধে তো জানতে হবে। তাহলে কি কি অসুবিধে থাকতে পারে? অপ্রচলিত শক্তির ব্যবহারে বেশ কিছু অসুবিধে রয়েছে। যেমন সুবিধে, তার থেকে বেশি কিছু এখানে অসুবিধেও রয়েছে, কিন্তু আমরা সাধারণত প্রচলিত শক্তিটাকেই ব্যবহার করে থাকি, সহজলভ্য, এইটাই হচ্ছে মেন কারণ এখানে। উৎপাদন ব্যয় ও প্রক্রিয়াকরণ জনিত ব্যয় অনেক বেশি। অধিকাংশ চিরাচরিত শক্তির উৎস ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়। এটা অত্যন্ত কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। চিরাচরিত শক্তি মানেই পরিবেশ দূষণ অত্যন্ত বেশি হবে, ঠিক আছে? অত্যন্ত বেশি হবে কিন্তু চিরাচরিত শক্তির ক্ষেত্রে পরিবেশ দূষণের পরিমাণ। তারপরে দেখো, অধিকাংশ চিরাচরিত শক্তির উৎস সঞ্চিত বা ক্ষয়িষ্ণু হয়।
যার ফলে কি হচ্ছে, মনে করো অনেক দিন থেকে সঞ্চিত হয়েছে বা সেটা ক্ষয়িষ্ণু, যার ফলে এটা কিন্তু একটা সময় নিঃশেষ হয়ে যাবে। এমন নয় যে অফুরন্ত, ঠিক আছে, যেটা বলছিলাম যে অফুরন্ত এই ক্ষেত্রে বলা যাবে না। কারণ যে শক্তিগুলোর কথা বলছি, মনে করো তাপবিদ্যুৎ আমরা পাচ্ছি সাধারণত কয়লা থেকে। তাহলে কয়লা নিশ্চয়ই অফুরন্ত নয়, সেটা সঞ্চয় হয়েছে আমাদের প্রকৃতিতে, একটা সময় সেটা অবশ্যই সমাপ্ত হবে, নিঃশেষ হবে। সেই জন্য কিন্তু এটা অবশ্যই আমাদের কিন্তু একটা চিন্তার কারণ। এবং তার সাথে সাথে যখন আমরা কয়লা পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করছি বা উৎপাদন করছি, তখন কি হচ্ছে, সাংঘাতিক পরিমাণে সেখান থেকে পরিবেশ দূষিত হয়। এটা অত্যন্ত আমাদের চিন্তার কারণ কিন্তু আরো একটি। প্রচলিত শক্তি সম্পদগুলি পৃথিবীর সব দেশে সমানভাবে বণ্টিত নয়। কোনো দেশে বেশি রয়েছে, কোনো দেশে একদমই নেই, ঠিক আছে, এগুলো সমানভাবে বণ্টিত নয়। চিরাচরিত শক্তির ব্যবহার উন্নত এবং অনুন্নত দেশগুলির মধ্যে সৃষ্ট বৈষম্যকে আরও প্রকট করে তোলে। যে সমস্ত দেশগুলো উন্নত এবং যে সমস্ত দেশগুলো অনুন্নত, তাদের মধ্যে যে বৈষম্য, সেটাকে আরও প্রকট করে তোলে এই শক্তির ব্যবহারে। এবারে আসা যাক অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তির উৎসগুলো সম্পর্কে, তারপরে আমরা যাব বিস্তারিত, ঠিক আছে, চিরাচরিত শক্তিগুলো সম্পর্কে। তো বর্তমানে যে সব শক্তির উৎস কম ব্যবহার করা হয়, সেগুলিকে আমরা বলি কি অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি, মানে প্রচলিত খুব একটা হয়নি। যেমন কি সৌরশক্তি। বর্তমানে কিন্তু সৌরশক্তির বা সৌর প্যানেল, সেই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা জোর দিচ্ছি, অনেক জোর দিচ্ছে, এবং যে সমস্ত বিষয়গুলো রয়েছে এর সাথে যুক্ত, সেই বিষয়গুলোও কিন্তু অনেকটা এখন বর্তমানে দেখবে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যেমন সৌরশক্তির সাহায্যে যে সমস্ত জিনিসগুলো আমাদের চলে দৈনন্দিন জীবনে, রান্না করা হোক বা অন্যান্য সৌর প্যানেল যেটা, সেগুলো কিন্তু দৈনন্দিন ব্যবহার বাড়ছে। তার কারণ চিরাচরিত শক্তি কি হবে, একটা সময় নিঃশেষ হয়ে যাবে। কিন্তু সৌরশক্তি কি নিঃশেষ হবে? হবে না। যতদিন সৌরশক্তি থাকবে ততদিন সৌর প্যানেল চলতে থাকবে, তাই না? তাহলে জোয়ার ভাটা শক্তি রয়েছে সেকেন্ডে, নেক্সট ভূতাপ শক্তি, বায়ু শক্তি ইত্যাদি। এই জন্য এইসব উৎস থেকে যে শক্তি বা বিদ্যুৎ পাওয়া যায়, উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলি কি অপ্রচলিত শক্তি। এর সুবিধে কি? অপ্রচলিত শক্তি ব্যবহারে সবথেকে বেশি সুবিধে হচ্ছে পরিবেশ কোনোভাবেই দূষিত হয় না, ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায়, ফলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না, প্রবাহমান সম্পদ বা ফ্লো রিসোর্স, যার ফলে কি নিঃশেষিত হবার কোনো সম্ভাবনা বা আশঙ্কা এক্ষেত্রে থাকে না। অধিকাংশ দেশেই এটা পাওয়া যাবে। অসুবিধে কি? অপ্রচলিত বলে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সহজলভ্য নয়। যেহেতু অপ্রচলিত বা অচিরাচরিত, যার ফলে কি সমস্ত রকম কিন্তু তুমি সুযোগ সুবিধা এখানে পাবে না বা সহজলভ্য নয়। তুমি সৌর প্যানেল মনে করো লাগালে, কোনো কারণে সেটা হয়তো রোদ, বৃষ্টি বা বিদ্যুৎ যখন চমকায়, সেই সমস্ত কারণে কি হয়, প্রাকৃতিক কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু একবার তুমি সেটা ইনস্টলেশনের যে খরচ, সেটা একবার নষ্ট হয়ে গেলে পুনরায় আবার খরচ হবে তার পেছনে, ঠিক আছে, বা সেটা সারাই করার জন্য তুমি অ্যাভেলেবেল কোনো স্থান পাবে না। এই বিষয়গুলো সমস্যাজনিত কারণেই কিন্তু অপ্রচলিত শক্তিগুলোর ব্যবহার সেইভাবেই কিন্তু হয় না, সর্বত্র সমান মাত্রায় পাওয়া যাবে না। যেমন কি সমুদ্র উপকূল ছাড়া অন্যান্য জায়গায় তুমি জোয়ার ভাটার শক্তি পাবে না। আবার হিমমণ্ডলে সৌরশক্তি পর্যাপ্ত থাকবে না। যেখানে মনে করো শীত প্রধান দেশ, সেখানে তুমি সৌরশক্তি দ্বারা সৌর প্যানেল বা অন্যান্য যে কাজগুলো করা যায়, সেটা তুমি করতে পারবে না। বায়ু শক্তি সর্বত্র ব্যবহার উপযোগী নয়। তুমি যে স্থানে থাকো সেখানে যে বায়ু শক্তি পর্যাপ্ত তুমি পাবে বা তার সাহায্যে শক্তি উৎপাদন করবে, সেটাও নাও হতে পারে। সেই জন্য সর্বত্র সমান মাত্রায় পাওয়া যায় না, যার জন্য অপ্রচলিত শক্তির ব্যবহার কিন্তু খুব একটা বেশি হয় না। অচিরাচরিত শক্তির উৎস এক দেশ থেকে অন্য দেশে পরিবহন করা যায় না। তুমি মনে করো কোনো একটা জায়গায় হিমমণ্ডলে সৌরশক্তি যেমন পাওয়া যাচ্ছে না, সেখানে তুমি অন্য কোনো জায়গা থেকে, যেখানে সৌরশক্তি পর্যাপ্ত আছে, সেখান থেকে তো শক্তিটা তুমি নিয়ে যেতে পারছো না সেখানে, অর্থাৎ এটা পোর্টেবল নয়। তারপরে কি প্রাথমিক ব্যয় তুলনামূলকভাবে অনেকটা বেশি, যেটা বললাম, মনে করো তুমি সৌর প্যানেল বাড়িতে লাগাচ্ছ, তার জন্য কি যথেষ্ট ইনস্টলেশন চার্জ বা সেই যন্ত্রপাতি কেনার জন্য প্রচুর খরচ পড়বে এককালীন, সেটা কিন্তু অনেকটা তুলনামূলকভাবে বেশি, যার ফলে অনেকেই সেই ঝুঁকিটা নিতে আমরা পছন্দ করি না।
কিন্তু অপ্রচলিত শক্তি যদি আমরা ব্যবহার করতে একবার মানে আমরা যদি শিখে যাই বা অভ্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু পরিবেশের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত সেটা কিন্তু শুভময় একটা ঘটনা হবে। তাপবিদ্যুৎ শক্তি। তাপবিদ্যুৎ শক্তি বিশ্বের নিরিখে ভারতে তাপবিদ্যুৎ উৎপাদন। দেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী দেশ হিসাবে কোন কোন দেশ রয়েছে সেগুলো একটুখানি জেনে নাও। সেটা হচ্ছে কি আমেরিকা রয়েছে, রয়েছে কি আচ্ছা আমেরিকা যুক্তরাষ্ট্র, রয়েছে কি চীন, রয়েছে জাপান, রয়েছে রাশিয়া, ভারত, জার্মানি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইতালি। এই সমস্ত দেশগুলির মধ্যে দেখো নাম্বারিং আমি করেছি। আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে 1 নম্বর প্রথম, এরপরে চীন রয়েছে কি দ্বিতীয়, তারপরে জাপান রয়েছে তৃতীয় এবং রাশিয়া রয়েছে চতুর্থ স্থানে। ঠিক আছে, তোমরা কিন্তু এই পুরো পিডিএফ গুলো পেয়ে যাবে। আগের পিডিএফ গুলো কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপে। ঠিক আছে, তোমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু নিজের কাছে রেখে দিতে পারো। তোমরা চাইলে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপটা ইনস্টল করে নাও, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এই পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। এর মধ্যে তাপবিদ্যুৎ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করে এবং ভারত হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে রয়েছে তাপবিদ্যুৎ উৎপাদনে। ঠিক আছে, ভারতের স্থান পঞ্চম। এবার দেখো ভারতের যদি আমরা দেখি, এটা আন্তর্জাতিক দেখলাম, এবার আমরা যদি জাতীয় অবস্থায় দেখি কি রকম রয়েছে। ভারতে উৎপন্ন বিদ্যুতের প্রায় 75%ই হচ্ছে তাপবিদ্যুৎ। আমরা আমাদের দেশে যে সমস্ত বিদ্যুৎ পাচ্ছি তার 75% হচ্ছে তাপবিদ্যুৎ। যেমন কয়লা থেকে সাধারণত বেশি উৎপন্ন হয়, অর্থাৎ তাপবিদ্যুৎ হলো ভারতের বিদ্যুৎ শক্তির বৃহত্তম একটা উৎস। আমি যতটা পেরেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ডেটাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা আমাদের রাজ্যেরটা একটু দেখে নেব যে পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র কি কি আছে। আমাদের একদম নিকটবর্তী রয়েছে ফারাক্কা, পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা এনটিপিসি। কোলাঘাট পশ্চিমবঙ্গে অবস্থিত, বক্রেশ্বর পশ্চিমবঙ্গে অবস্থিত, আরও আছে, বাট এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এবার ভারতের উল্লেখযোগ্য যদি আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখি, আমি মোটামুটিভাবে প্রথমের দিকে কিছুটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি পরিমাণ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেগুলো তাপবিদ্যুৎ উৎপন্ন হয় সেগুলো প্রথমে রেখেছি। যেমন মুন্ডা এনটিপিসি, যেটা গুজরাটে অবস্থিত। মুন্দ্রা উল্টা, এটাও গুজরাটে অবস্থিত। বিন্ধ্যাচল মধ্যপ্রদেশে অবস্থিত। তালচের, এটা ওড়িশাতে অবস্থিত। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুন্ডা গুজরাট, বিন্ধ্যাচল মধ্যপ্রদেশ এবং তালচের ওড়িশা। বাকিগুলো দেখো গুরুত্বপূর্ণ রয়েছে, তারা আমরা দেখতে পাচ্ছি, সেগুলি পরপর আমরা এখানে। সেটা হচ্ছে কোরবা। কোরবা হচ্ছে দেখো ছত্তিশগড়, কোরবা নট কোবরা, সরি। তাহলে কোরবা হচ্ছে ছত্তিশগড়ে। সিংরাউলি উত্তরপ্রদেশ, রিহান্দ উত্তরপ্রদেশ, দাদ্রি উত্তরপ্রদেশ, রামাগুন্ডাম অবিভক্ত অন্ধ্রপ্রদেশ এবং আরও কিছু রয়েছে অন্ধ্রপ্রদেশে, যেমন হিমহাদ্রি, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়া, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। এছাড়াও আরও উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আমি সবগুলো লিস্ট তোমাদেরকে প্রোভাইড করিনি, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমি প্রোভাইড করে দিয়েছি। এরপরে দেখো জলবিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ শক্তির বিশ্ব বন্টন। জলবিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য দেশগুলির আমি প্রথমে নামগুলো এখানে দিয়েছি তোমাদেরকে। চীন, কানাডা, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ভারত এবং জাপান প্রভৃতি দেশগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু আছে, আমি দেখো মেনশন করে দিয়েছি এখানে। সব থেকে প্রাচীনতম কোনটা? ঠিক আছে, সব থেকে প্রাচীন হচ্ছে দার্জিলিং এর সিদ্রাপং। কিছু বইতে পর মও দেখতে পাবে এখানে স্পেলিং, যেহেতু দার্জিলিং এ এখানে, তো সিদ্রাপং বা সিদ্রাপম যেটাই বলো তোমরা, এটাই হবে কারেক্ট আনসার। দার্জিলিং এর সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা যেটা এস্টাবলিশড হয়েছিল 1897। 1897, কিছু বইতে দেখবে 1898ও থাকতে পারে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। 10 নভেম্বর 1897 এটা প্রথম তৈরি হয়েছিল ভারতের এই জলবিদ্যুৎ কেন্দ্রটি। কিছু বইতে আবার দেখবে কর্ণাটকের শিব সমুদ্রমাম, ঠিক আছে, বা
শিব সমুদ্রময়, এটা হচ্ছে প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র, এটাও ভারতের। এই দুটোই হচ্ছে সব থেকে প্রাচীন। এটা হচ্ছে 1902 সালে হয়েছিল। আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে তো আমি একটুখানি হাইড করে দিই নিজেকে, তাহলে দেখো পুরো লেখা দেখতে পাচ্ছ এখন। এটা 1902 সালে কিন্তু এস্টাবলিশড। কোন নদীর উপরে? কাবেরী নদীর উপরে। এবং কিছু বইতে দেখবে যে এটাই হচ্ছে এশিয়ার সব থেকে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কিন্তু যদিও সব থেকে প্রাচীন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালের নিরিখে এটা হচ্ছে 1898 বা 97 সাল, আর এটা হচ্ছে 1902 সাল। তাহলে ডেফিনেটলি এটাই কিন্তু সব থেকে আগে হয়েছে। ঠিক আছে, এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে দেশের সর্বোচ্চ বা সর্ববৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। কোন নদীর উপরে অবস্থিত? এটা ভাগীরথী নদীর উপরে তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র বা তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে দেশের মধ্যে সব থেকে বৃহত্তম, তাহলে সব থেকে প্রাচীনতম এবং সব থেকে বৃহত্তম, দুটোই আমরা এখান থেকে জেনে গেলাম। ওকে, আমরা এরপরে যাব যে ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই প্রাচীনতম, দীর্ঘতম ছাড়া, বৃহত্তম ছাড়া আরো যেগুলো গুরুত্বপূর্ণ। ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত, পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব রাজ্যে। আমি নদীগুলো এবং জেলাগুলো মেনশন করে দিচ্ছি এখানে। এরপরে দেখো দেহার জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা বিপাশা ও শতদ্রু নদীর উপরে, পাঞ্জাব। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কৃষ্ণা নদীর উপরে, অন্ধ্রপ্রদেশ। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটাও কৃষ্ণা নদীর উপরে এবং অন্ধ্রপ্রদেশেই। কদমপাড়াই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কাবেরী নদীর উপরে, কোন রাজ্যে? তামিলনাড়ুতে। মেত্তুর, হ্যাঁ এখানে স্পেলিংটা একটু খেয়াল রাখবে, মেত্তুর হবে এটা। মেত্তুর টানেল জলবিদ্যুৎ কেন্দ্র, যেটাও কাবেরী নদীর উপরে এবং তামিলনাড়ুতে। এরপরে দেখো রয়েছে কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কয়না নদীর উপরে অবস্থিত, মহারাষ্ট্র। শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা শরাবতী নদীর উপরে অবস্থিত, কর্ণাটকে। এবং ইদুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা ইদুক্কি নদীর উপরে অবস্থিত, কেরালাতে। আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, বাট আমি সব থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট জলবিদ্যুৎ কেন্দ্র সেগুলো এখানে তুলে ধরলাম তোমাদের সামনে। ঠিক আছে, আরও কিন্তু প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে দেখো চলে আসি আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার এনার্জি। পারমাণবিক বিদ্যুৎ শক্তি কিন্তু বর্তমানে ভারতে অনেকটা বেড়েছে। ঠিক আছে, এই শক্তি উৎস অত্যন্ত উন্নত প্রযুক্তির সাহায্যে পরমাণু বিভাজন করে যে শক্তি আহরণ করা হয় তাকে বলা হয় সাধারণত পারমাণবিক শক্তি। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম প্রভৃতি মৌলিক পদার্থ থেকে পারমাণবিক শক্তি উৎপাদন করা হয়। এরপরে দেখো ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র মোটামুটিভাবে বর্তমানে 6টি রয়েছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে দেখো মহারাষ্ট্রের তারাপুর, কতটা করে উৎপন্ন হয় সেটাও দেওয়া আছে এখানে। রাজস্থানের রাওয়াতভাটা, কত মেগাওয়াট? 1180। কর্ণাটকের, এটা কর্ণাটক হবে, হ্যাঁ, কর্ণাটকের কৈগা, যেটা 880 মেগাওয়াট। এবং উত্তরপ্রদেশের নারোরা, গুজরাটের কাকরাপার, তামিলনাড়ুর কালপক্কম। তো এগুলো হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য ভারতের 6টি পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র। বর্তমানে ভারতে এই 6টি রয়েছে, আশা করি এরপরে আর তৈরি হয়নি নতুন করে। ঠিক আছে, তো তোমরা জেনে নিলে এখানে মোট কতগুলো রয়েছে, বর্তমানে 6টি। সব থেকে পুরনো প্রাচীনতম বিশ্বের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ছিল 1956 অর্থাৎ 1956 সালে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের ক্যালডার হল। ঠিক আছে, ক্যালডার হলে স্থাপিত সর্বপ্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র এটা। তো আজকে আমরা আলোচনা করলাম শক্তি সম্পদ থেকে চিরাচরিত শক্তি নিয়ে। আশা করি প্রত্যেকে চিরাচরিত শক্তিগুলোর এগুলো বুঝতে পারলে। এরপরে আমরা আলোচনা করব অচিরাচরিত শক্তি নিয়ে। তার আগে তোমাদের বলে দিই যে টার্গেট টেট 2.0 ম্যাথসের এটা কনসেপচুয়াল ব্যাচ
তো বেসড অন কনসেপ্ট তোমরা চাইলেই এই কোর্সে যুক্ত হতে পারো এবং একদমই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। যত রকম কনসেপ্ট হতে পারে সবকিছু ডিসকাশন হয় আমাদের এই ব্যাচে। সবেমাত্র শুরু হয়েছে, অগস্ট থেকে এই ব্যাচ, তোমরা চাইলেই যুক্ত হতে পারো। সমস্ত লাইভ ক্লাস হয় আমাদের, তার রেকর্ড থাকে, পিডিএফ ক্লাস নোট সব প্রোভাইড করে দেওয়া হয়, অনলাইন মক নেওয়া হয় এবং এই মুহূর্তে 42% অফ রয়েছে মাত্র 599 তোমরা কিন্তু জয়েন করে নিতে পারছো। এবং তারই সাথে যারা ইংলিশ কোর্সের জন্য বারবার রিকোয়েস্ট করেছিলে, তোমাদের জন্য কিন্তু ইংলিশ কোর্স শুরু করা হয়েছে এবং তনুশ্রী ম্যাম কিন্তু তোমাদের ইংলিশ ক্লাস নিচ্ছেন, অত্যন্ত কিন্তু এক্সপিরিয়েন্সড ম্যাম। মাত্র 375 কিন্তু প্রাইস রাখা হয়েছে তোমাদের জন্য, 62% অফ আছে এই মুহূর্তে। চাইলে তোমরা এখানে জয়েন করতে পারো। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে তোমরা অবশ্যই এই কোর্স দুটোতে যুক্ত হতে চাইলে। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব অচিরাচরিত শক্তি নিয়ে। আজকের সেশন এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।